অ্যাক্ট মানে হচ্ছে অ্যাক্ট, অ্যাক্টেড, অ্যাচিভ। অ্যাক্টেড। হ্যাঁ, আরেকটা হচ্ছে অ্যাচিভ, হ্যাঁ, অ্যাচিভ, সবগুলো বলে অর্জন যান। করা। B2 এবং B3ও বলতে হবে, অ্যাচিভড, অ্যাচিভড। ও আচ্ছা। ও অ্যাচিভ। তার স্ক্রিনটা বড় করে স্ক্রিন বড় করে দিচ্ছি, থ্যাংক ইউ। আচ্ছা, স্ক্রিনটা আমি বড় করে দেই। এবার দেখেন দেখা যাচ্ছে, আপনার ওখানেও একটু বড় করতে হবে। হুম, দেখা যাচ্ছে। অ্যাকসেপ্ট অর্থ গ্রহণ করা। অ্যাকসেপ্ট। হুম, অ্যাকসেপ্ট গ্রহণ করা, অ্যাকসেপ্টেড আর অ্যাকসেপ্ট হুম, দুইটাই। ইয়েস। তারপরে অ্যাক্ট, আচরণ করা, অ্যাক্ট, অ্যাক্ট ইডি। হুম, আরেকটা অ্যাক্ট, হুম। ওই দুটোর অর্থ কি স্যার? আচরণ করা আর হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয়টা? সুন্দর, ভালো প্রশ্ন করেছেন। অ্যাক্ট মানে আচরণ করা, আর এই যে যেটি V2, এটার অর্থ হবে পাস্ট ইনডেফিনিট টেন্সে, অর্থাৎ আচরণ করেছিল বা আচরণ করেছিলাম। হ্যাঁ, দেখেন এই যে কালার করেছি। আর পাস্ট পার্টিসিপল যেটা, এইটার বাংলাটা হবে কি বলেন তো? এটার অর্থ হচ্ছে আচরণ করেছে। যেমন সে আমার সাথে ভালো আচরণ করেছে, সে আমার সাথে খারাপ আচরণ করেছে, আমি তার সাথে ভালো আচরণ করেছি। অর্থাৎ যখন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, অথবা ফিউচার পারফেক্ট টেন্স, বা আপনি ভয়েস চেঞ্জ ব্যবহার করবেন, ভয়েস চেঞ্জের প্যাসিভ মুডে, তখন কিন্তু এই ভার্বের V3 ফর্ম কাজে লাগবে। এই দেখেন একই রকম V2 এবং V3 কিন্তু একই বানান, একই উচ্চারণ, অ্যাক্টেড, অ্যাক্টেড। তো এই V2টা এটা হবে আচরণ করেছিল, বা কি বলেছি বলেন, আচরণ করেছিল বা করেছিলাম। যেমন সে, আমি আমি তার বাসায় গিয়েছিলাম, সে আমার সাথে খারাপ আচরণ করেছিল। তখন আপনাকে কিন্তু এই অ্যাক্ট ব্যবহার করতে হবে, অ্যাক্ট। হ্যাঁ, অ্যাক্টেড, অ্যাক্টেড অর্থাৎ আচরণ করেছিল। আর যখন যদি বলা হয় আমি তার বাসায় গিয়েছিলাম, সে আমার সাথে ভালো আচরণ করেছে, তখন এই V3 ফর্ম, এই অ্যাক্টেড, এইটা ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে বলেন? অ্যাক্টেড। একটা। এটা V3। আবার আর একটু দেখাই, অ্যাচিভ মানে অর্জন করা। অ্যাচিভ শব্দের অর্থ কি হবে বলেন? অর্জন করা। আবার এই অ্যাচিভড মাঝখানে যেটা, এইটার অর্থ কি দাঁড়াবে বলেন তো? অ্যাচিভড অর্থ অর্জন করেছিল, করেছিল। যেমন আপনার ছেলে স্কলারশিপ অর্জন করেছিল, তারপর সে হংকং, সে কানাডায় গিয়েছে, তাই না? এখানে অ্যাচিভড মানে হচ্ছে অর্জন করেছিল। আর এই অ্যাচিভড শব্দের অর্থ হচ্ছে এই যে থার্ড মানে V3 যেটা, ইয়েস, কোরিয়াছে। এই যে সবগুলো মনে আছে। অ্যাডমায়ার মানে প্রশংসা করা, অ্যাডমায়ার্ড অর্থ প্রশংসা করেছিল, আর অ্যাডমায়ার্ড কোরিয়াতে। করিয়াছে। হ্যাঁ, এইভাবে সবগুলো পড়ে যান। ধন্যবাদ, আপনি বুঝতে পেরেছেন বিষয়টা। পড়েন। অ্যাডভাইস, হুম, উপদেশ। হুম। একটা হচ্ছে যে অ্যাডভাইসড, আর এটা হচ্ছে যে অ্যাডভাইসড, একই রকম। অ্যাডভাইস। হুম। একই। হ্যাঁ, বাংলা ওখানে আর বলা লাগবে না, প্রথমটার বাংলা বললেই হবে যে অ্যাডভাইস অর্থ উপদেশ দেওয়া, এর V2 হচ্ছে অ্যাডভাইসড, V3 হচ্ছে অ্যাডভাইসড। এইভাবে পড়ে যান। এফেক্ট মানে প্রভাবিত করা। হুম, অ্যাফেক্টেড। হুম, অ্যাগ্রি। হুম, অ্যাগ্রি হচ্ছে রাজি হওয়া। হুম। এক- এক- অ্যাগ্রিড, অ্যাগ্রিড। আই হ্যাঁ, অ্যাগ্রিড উইথ, আই অ্যাগ্রিড উইথ হার প্রপোজাল, আমি তার প্রস্তাবে রাজি হয়েছিলাম। আই অ্যাগ্রিড উইথ হার প্রপোজাল। যে কোনো একটা বাক্য শিখে ওই বাক্যটা দিয়ে যখন আপনি বাক্য তৈরি করতে পারবেন, ওই শব্দটা দিয়ে, যে কোনো একটা শব্দ, নতুন শব্দ শিখলাম, ওইটা দিয়ে ইউ হ্যাভ টু মেক এ নিউ সেন্টেন্স। ইফ ইউ এইবল টু মেক এ নিউ সেন্টেন্স, দিস ওয়ার্ড উইল বি ইন ইয়োর ব্রেইন, ইন ইয়োর হেড। ওইটা কিন্তু আপনার মাথায় থেকে যাবে। একটা শব্দ শিখে একটা দিয়ে, ওই শব্দটা দিয়ে একটা নতুন বাক্য রচনা করতে হবে। বাক্য রচনা না করলে আপনি যতই ভালোভাবে পড়েন না কেন, ওইটা মনে থাকে না। আরেকটা বিষয় হচ্ছে কি, ওইটা লিখতে হয় খাতায়। আপনি একটা নতুন শব্দ পড়লেন, এখানে দেখেন রয়েছে অ্যামাজ। অ্যামাজ মানে হচ্ছে বিস্মিত হওয়া। এটা আমরা জানি যে বিস্মিত হওয়া। তাহলে এইটা দিয়ে একটা বাক্য করতে হবে, এটা খাতায় লিখতে হবে। ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে এর পিছনে একটু সময় দিবেন, দেখবেন দ্রুত শিখতে পারবেন। এরপর রয়েছে অ্যামিউজ, আনন্দ দেওয়া। অ্যামিউজড, অ্যামিউজড। আনসার অর্থ উত্তর দেওয়া, আমরা সবাই জানি। আনসার্ড, আনসার্ড। অ্যাপিয়ার অর্থ হাজির হওয়া বা প্রদর্শিত হওয়া, অ্যাপিয়ার্ড, অ্যাপিয়ার্ড। অ্যারেঞ্জ অর্থ আয়োজন করা, অ্যারেঞ্জড, অ্যারেঞ্জড। এই অ্যারেঞ্জ দিয়ে একটা বাক্য করা যাবে? করেন তো এনিয়ন। অ্যারেঞ্জ দিয়ে একটা বাক্য তৈরি করতে হবে। অ্যারেঞ্জ দিয়ে কি বাক্য করা যায়? যেমন সে একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল, কি হবে? হু ক্যান ডু ইট? হুম, হ্যাঁ, অ্যারেঞ্জ দা, হ্যাঁ, পার্টি বা প্রোগ্রাম। পার্টি বা কি বলতে হবে? প্রোগ্রাম। পার্টি বললে হবে। হি অ্যারেঞ্জড আ পার্টি, সে একটা পার্টির আয়োজন করেছিল, সে একটা পার্টির
আয়োজন করেছিল। অ্যারেঞ্জ মানে হচ্ছে আয়োজন করা। তো দেখেন এখানে অনেকগুলা ভার্ব দিয়েছি একটা মাত্র শিটে, প্রায় এখানে অনেক 50টা 30টা ভার্ব দিয়েছে, এই 30টা ভার্বই আমাদের মুখস্থ করতে হবে। তো সবগুলা ভার্বের শুধু এই V1 ফর্ম একটু পড়তে হবে। কে পড়তে পারবেন? V2 আর V3 বলা লাগবে না, এইভাবে পড়তে হবে। আমি দেখাই দিই। অ্যাক্ট অর্থ গ্রহণ, অ্যাকসেপ্ট অর্থ গ্রহণ করা, অ্যাক্ট অর্থ আচরণ করা, অ্যাচিভ অর্থ অর্জন করা, অ্যাডমায়ার অর্থ প্রশংসা করা, অ্যাডভাইস অর্থ উপদেশ দেওয়া। হাসনা আপা বা মিতা আপা পড়তে পারবেন? ক্যান ইউ হেয়ার আমি মি যদি প্লিজ? হ্যাঁ পড়েন। হুম হুম। একটা কিছু প্রয়োগ করে, act মানে আচরণ করে, অ্যাক্টিভ মানে অর্জন করা, অ্যাডমিয়ার মানে প্রশংসা করা, অ্যাডভাইস মানে উপদেশ দিয়ে, এফেক্ট মানে প্রভাবিত করা, অ্যাগ্রি মানে রাজি হওয়া, অ্যামিজ মানে বিস্মিত হওয়া, অ্যামাউস মানে আনন্দ দিয়ে, অ্যান্সার মানে উত্তর দিয়ে, অ্যাপিয়ার মানে প্রদর্শিত হওয়া। হ্যাঁ, অ্যাপিয়ার মানে প্রদর্শিত হওয়া। এইবার এখান থেকে অ্যারেঞ্জ থেকে। অ্যারেঞ্জ জিজ্ঞাসা করে, অ্যাটাক আক্রমণ করে, ব্যাক তাপ দেয়া, বিহেভ আচরণ করে, বিলিভ বিশ্বাস করে, বিলং যুক্ত হওয়া, ব্লেম দোষ দিয়া, ব্রো ধার দেয়া, ব্রাদার ব্রোদার। হ্যাঁ ব্রোদার এটা। হ্যাঁ, এটা হবে হচ্ছে BOTHER, এটা উচ্চারণটা হবে বোদার। বোদার শব্দের অর্থ বিরক্ত করা। হুম হুম, তা- হুম, হুম। হ্যাঁ, ডিস্টার্ব মানে বিরক্ত, আবার এটা বোদার মানে বিরক্ত করা। হ্যাঁ, তারপর কল শব্দের অর্থ ডাকা। সেলিব্রেট উদযাপন করে, ক্লিন পরিষ্কার করে, ক্লিয়ার স্পষ্ট হওয়া, ক্লাম উপরে ওঠা। দেখেন এখানে যে বাক্যগুলো পড়েছেন, আমার মনে হয় না এখানে কোনো ওয়ার্ড আপনার অজানা। সরি, বাক্য না, ওয়ার্ড। এখানে প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা ভার্ব কিন্তু আমার মনে হয় আপনি জানতেন, তাই না? তো এইভাবে আমাদের হয়তো দুইটা একটা আপনার অজানা ছিল, এই যে যেমন বোদার ছিল, তারপর এখানে ক্লাইম্ব অর্থ উপরে ওঠা বা গাছে চড়া। হ্যাঁ, এটা অনেক সময় আমাদের কাছে একটু অজানা থেকে যায়। সেলিব্রেট উদযাপন করা, এটা আমরা জানি। মোস্ট অফ দ্য ওয়ার্ডস আর নোন টু আস, অধিকাংশ আমাদের কাছে জানা। তো আমরা যেগুলো জানি না আরে মনে হয়েছে। হ্যাঁ, আমি তাহলে জানি। দেখেন এতগুলো 30টা ওয়ার্ডের ভিতরে একটি ওয়ার্ড আপনার অজানা, তার মানে আর 29টা কিন্তু আপনার জানা। তাহলে যেটি অজানা এইটা একটু খাতায় কষ্ট করে লিখতে হবে। এইটা দিয়ে একটা বাক্য করতে হবে। যেমন আমাকে বিরক্ত করো না, প্লিজ বোদার মি। আমাকে বিরক্ত করো না, বা ডোন্ট বোদার, বিরক্ত করো না। তাহলে দেখেছেন এই আই শব্দগুলা। ইয়েস, তাহলে অবশ্যই হবে। এই যে তো আপনি একটা বাক্য করলেন নতুন একটা শব্দ দিয়ে, এইভাবে নতুন নতুন শব্দ দিয়ে বাক্য গঠন করতে হবে। এই যে যদি বলা হয় এখানে যেমন অ্যারাইভ মানে পৌঁছানো, যেমন আমরা সকাল 10টার সময় ঢাকায় পৌঁছিয়েছিলাম। আমরা সকাল 10টার সময় ঢাকায় পৌঁছিয়েছিলাম। আপনি অ্যারাইভ মানে পৌঁছানো জানেন, কিন্তু পৌঁছিয়েছিলাম ইংরেজিটা হবে অ্যারাইভড। উই অ্যারাইভড ইন ঢাকা এট 10 p.m. আমরা 10টার সময় ঢাকায় পৌঁছিয়েছিলাম, বা 10 a.m. তাহলে দেখেন আমরা 10টার সময় ঢাকায় পৌঁছিয়েছি, তখন আপনাকে এই V3 পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করতে হবে। কি করতে হবে? উই হ্যাভ অ্যারাইভড ইন ঢাকা এট 10 a.m. দেখছেন তাহলে বাক্য করা কত সহজ। এই জন্য এই ভার্ব ফর্ম গুলো কিন্তু প্রচুর পরিমাণে কাজে লাগবে। এইগুলা কিন্তু আমাদের এট ফার্স্ট মুখস্থ করতে হয়। ভার্ব ফর্ম যে যত বেশি মুখস্থ করবে, তার কিন্তু তত বেশি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সহজ মনে হবে। তো দেখেন এইভাবে আমরা ভার্ব ফর্মটা, আজকে এটা কেন দেখালাম এটা আপনাদের দিব। এখানে মাত্র 30টা ইম্পর্ট্যান্ট ভার্ব দিয়েছি। এই 30টা ভার্বই কিন্তু আমাদের লাগে, দেখেন প্রতিনিয়ত আমরা ব্যবহার করি। অ্যাকসেপ্ট অর্থ গ্রহণ করা, অ্যাক্ট অর্থ আচরণ করা। আমাদের দৈনন্দিন জীবনে কথা বলতে গেলে এই 30টা ভার্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য কিন্তু এইগুলো আজকে প্রথমে দেখিয়ে নিলাম, ঠিক আছে? তো তারপর আমরা আরো একটা বিষয় দেখব। আমরা অল্প করে টেন্সটা একটু দেখে আসি। আমরা প্রথমে প্রেজেন্ট কন। হুম হুম। হ্যাঁ, আপনি আপনার মতো করে থ্যাংক ইউ। বলুন ভালো হবে। তাহলে আমি সেইটাই করি। আচ্ছা, এখানে আমি কোন টেন্স নিয়ে প্রথমে। সবার কথা ঠিক আছে, সবাই টেন্স শিখতে চায়। দেখেন এখানে যারাই ক্লাস করে টেন্সে সবারই দুর্বলতা থাকে। আমরা টেন্সটা যদি প্রতিদিনও করি আমাদের লস হবে না, কারণ টেন্স এমন একটা জিনিস, এটা প্রতিদিন চর্চা করা উচিত। আমরা ভাত প্রতিদিন খাই, কিন্তু দেখবেন তারপরও ভাতের প্রতি কখনো অনীহা আসে না, অনিচ্ছা জাগে না যে ভাত খাবো না। প্রত্যেকদিন আপনি সকালে খেয়েছেন, দুপুরে আবার ক্ষুধা লাগলে ভাত খাচ্ছেন। আপনি কি বলছেন যে এখন ভাত খাবো না, রুটি খাবো? এটা কিন্তু হয় না। তো টেন্স আমাদের ঠিক তদ্রূপ, রাইসের মতো করে ফেলতে হবে প্রত্যেকটা আইটেমে আমাদের। বা আমরা আইডেন্টিফাই করলাম বা এইভাবে হলে কি গঠন প্রণালী বা এই দিয়ে আমি এখনো আজকে যেমন কিছু নিজে নিজে ট্রান্সলেট করতে যে মানে ওই টেন্সটা আমি ধরতে পারি।
মানে আচ্ছা, এটা কোন আমার কোন কাছে টেন্সটা কোন টেন্সটা এখন ধরতে কোন টেন্সটা ধরতে পারেন, আমি সেখান থেকে একটু শুরু করি। বলেন, আপনার সেই বাক্যটা বলেন, সেই জায়গা থেকে আজকে সূত্রপাত হোক। হুম 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 হুম। আচ্ছা, তাহলে আমি আমার মতো করে শুরু করি। ব্যাপারটা হচ্ছে কি, আমি প্রথম একটা ক্লাসে, বলেন। থ্যাংক ইউ। হ্যাঁ, আর কারো কোনো ভুলে গেছে প্রশ্ন থাকলে একটু বলবেন। তাহলে ভুলাই যায় কেমন থ্যাংক জানি ইউ, থ্যাংক ইউ। জিনিস হ্যাঁ, ভুলে যায়। এভাবে আমাকে একটু হেল্প করবেন প্লিজ। অনেক ধন্যবাদ নূপুর দিদি আপনাকে। তো দেখেন, এখানে বললাম যে উনি বলেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এন্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমি দুইটা মাথায় রাখলাম। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলবেন, আমি নিব। তো আমি প্রথমে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা নিয়ে আপনাদের সামনে একটু কথা বলি। এখানে আমি কোনো শীট দেখাবো না, মিতাপা যেটা বলেছে এটাই হবে, কারণ আমরা নিজেরা কতটা জানি একটু জাজ করি, একটু পরীক্ষা নেই। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাংলা বাক্য আপনারা বলেন তো, যে কেউ, এনিওয়ান ক্যান সে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাংলা বাক্য। যেমন, আমি একটা চিঠি লিখেছি। কি হবে বলেন? আমি একটা চিঠি লিখেছি। আমি যখনই আপনাদের বলতে বলবো, বলার জন্য অনুরোধ করব, আপনারা সঙ্গে সঙ্গে বলবেন, তাহলে আমি ভেবে নিব যে টেন্সটা আপনাদের ব্রেনে স্পষ্ট আছে। আর যদি না বলতে পারেন, আমি বুঝবো যে এটা কিন্তু আপনাদের মাথা থেকে চলে গিয়েছে, আবার নতুন করে আমাকে সেট আপ দিতে হবে। তো বললাম কি, আমি একটা চিঠি লিখেছি, আমি একটা কবিতা লিখেছি। এখানে লিখেছি বললে এটা চলিত ভাষা। যদি সাধু ভাষায় বলতাম তাহলে কি হতো বলেন? আমি একটা চিঠি লিখি আছি। কি হবে? এটা বোঝার সুবিধার্থে, আমরা যেন সহজে বুঝতে পারি, এই জন্য কিন্তু এটা বলা হয়, আমি একটা চিঠি লিখি আছি, তাই তো? আচ্ছা, এইখানে তাহলে আমরা গঠন করব কিভাবে? আমি একটা চিঠি লিখি আছি। আর হ্যাঁ, বলেন। হুম, বলে দেখি অবশ্যই। লেখা হ্যাঁ, আই অ্যাম রাইটিং এ লেটার, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলে ফেলেছেন। আপনার বাক্য সঠিক হয়েছে, কিন্তু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে। কোন টেন্স হয়েছে বলেন? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হাসনা আপা, হাসনা আপা শুনতে পারছেন? একটু আনমিউট করেন, ক্লাসে মাঝে মাঝে একটু সাড়া দিতে হবে প্লিজ। রেসপন্ড মাই কোশ্চেন। হাসনা আপা, আর ইউ প্রেজেন্ট ইন দ্য ক্লাস? ক্যান ইউ হেয়ার মি? প্রেজেন্ট ছিলাম, আমি একটু বাড়ির কথা বলছিলাম তো ওই মধ্যে অন্য মানুষ করছিলাম। আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে, আপনি যেখানেই থাকেন আমার কথাটা শুনলেই হবে, মিউট করে রাখেন, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। আচ্ছা, অনেক ধন্যবাদ। তো দেখেন, আমি এখানে বলছিলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই না? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অর্থ হচ্ছে কি, কোনো কাজ, মনে করেন আমি চিঠি লিখেছি, আমি চিঠি লিখেছি, এইমাত্র শেষ হয়েছে। কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, কিন্তু তার ফল এখনো বর্তমানে আছে। অর্থাৎ আমি চিঠিটা লিখে এখন আমার টেবিল থেকে আমি উঠে চলে যাইনি। আমি ভাত খেয়েছি, অর্থাৎ 2 মিনিট আগে আমি ভাত খাওয়াটা শেষ করলাম। আপনাকে আমি ফোন দিলাম যে আপনি কি করছেন, আপনি বললেন স্যার আমি এইমাত্র ভাত খেয়েছি, আমি এইমাত্র আমার চিঠিটা লেখা শেষ করেছি। অর্থাৎ বাংলা বাক্যের শেষে, বাংলা ক্রিয়ার শেষে ইয়াসি, ইয়াসো, ইয়াসেন, আসি, এসে, এরকম শব্দ থাকবে। অর্থাৎ ভালোভাবে মনে রাখবেন, কোনো কাজ 2-4 মিনিট আগে শেষ হয়েছে, তার ফল এখনো কিছুটা বিদ্যমান রয়েছে, এমন বুঝালে সেটাকে বলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি বলা হচ্ছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা অর্থটা কি? হু ক্যান সে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা অর্থ হচ্ছে, কেউ বলতে পারবেন? এটা হচ্ছে পুরাঘটিত বর্তমান। পুরাঘটিত বর্তমান। মিতাপা শুনতে পারছেন? আই এইটার হিয়ার ইউ। এইটার অর্থ হচ্ছে পুরাঘটিত বর্তমান, অর্থাৎ পুরাঘটিত মানে পূর্বে ঘটে গেছে, কিন্তু এখনো বর্তমানে রয়েছে, এমন বুঝালে তার কালকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। এমন বুঝালে তার কালকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। অর্থাৎ পূর্বে ঘটে গেছে, কিন্তু এখনো বর্তমান রয়েছে। এটা আবার কেমন হলো? আমি ভাত খেয়েছি, আমি আমার পড়া শিখেছি বা পড়াটা রেডি করেছি, সে ইংরেজি শিখেছে, তুমি কাজটা করেছো, আমরা একটা গাড়ি চালিয়েছি, রাজু মাছ ধরেছে, রনি একটা ছবি এঁকেছে। দেখেন, অনেকগুলো বাক্য বলেছি, এর প্রত্যেকটা বাক্যের কাজটা শেষ হয়েছে, কিন্তু ফলাফল এখনো বিদ্যমান কিছুটা, মানে এখনো বর্তমান আছে। রাজু ছবিটি এঁকেছে। এখানে যদি বলতাম, ভালোভাবে দুইটার কম্পেয়ার লক্ষ্য করব, যদি বলতাম রাজু ছবিটি এঁকেছিল, কি বললাম? রাজু ছবিটি এঁকেছিল, তখন আমাকে কি করতে হবে? রাজু ডিউ দ্য পিকচার। এখানে এঁকেছিল বলতে 1 সপ্তাহ আগে হতে পারে, 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 দিন।
1 মাস 1 বছর আগে হতে পারে। কিন্তু যখন বললাম রাজু ছবিটি এঁকেছে, সে আজকের দিনেই এঁকেছে, অর্থাৎ একটু আগে এঁকেছে, 2-5 মিনিট আগে হবে, বেশি আগে না। অর্থাৎ কোনো কাজ এইমাত্র শেষ হয়ে গিয়েছে, তার ফল এখনো আছে। এই ধরনের টেন্সকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। বাংলা ক্রিয়ার শেষে ইয়াসে ইয়াসও থাকবে। যেমন তুমি কাজটা করেছো, আমি একটা গাড়ি চালিয়েছি, তাই না? তাহলে আমরা সংজ্ঞা, চিনিবার উপায়, বাংলা ক্রিয়ার শেষে কি থাকে এটা দেখলাম। কিন্তু একটা বাক্য আমরা দেখি, আমরা ক্রিকেট খেলেছি। একটা বাক্য বললাম, সবাই ভালোভাবে খেয়াল করবেন। আমরা ক্রিকেট খেলেছি। আচ্ছা, আমরা কখন ক্রিকেট খেলেছি? এটা নিশ্চয়ই গতকাল বুঝাচ্ছে না, নিশ্চয়ই কিন্তু গতকাল বুঝাচ্ছে না, আজকেই বুঝাচ্ছে। আমরা ক্রিকেট খেলেছি অর্থাৎ খেলে এইমাত্র বাসায় ফিরে এসেছি, আমাদের গায়ে এখনো ঘাম হচ্ছে, বা আমরা সেই ক্রিকেট খেলার যে সাজ, ড্রেস, আমাদের যে জার্সি, এগুলো আমরা এখনো খুলিনি, এইমাত্র খেলেছি। তাহলে উই হ্যাভ প্লেড ক্রিকেট। এই বাক্যগুলো কিভাবে গঠন করব? এই বাক্যগুলো গঠন করতে গেলে প্রথমে সাবজেক্টের ব্যবহার করতে হবে। তারপর সাবজেক্ট, ভার্বের থ্যাংক ইউ। একবার শিখলে সারা জীবন মনে থাকবে। কিভাবে? আপনাকে আগে চিনতে হবে যে এই টেন্সটা কোন টেন্স। আপনি বললেন যে ভাইয়া আজকে আমি নিজে নিজে একটা করতেছিলাম, কিন্তু আমি টেন্সটা খুঁজে বের করতে পারিনি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স সারা জীবন মনে রাখবেন কিভাবে? বাংলা ক্রিয়ার শেষে, আমরা যেহেতু বাঙালি মানুষ, আমরা বাংলা থেকে ইংলিশে শিখব। বাংলা ক্রিয়ার শেষে ইয়াসি ইয়াসও থাকবে, তখন ওইটা আপনি মনে মনে ভেবে নিবেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী হবে সাবজেক্ট অর্থাৎ কর্তা, তারপর হ্যাভ বা হ্যাজ, সাবজেক্ট বা কর্তা, তারপর হ্যাভ বা হ্যাজ, তারপর ভার্বের ভি3 ফর্ম। এই জন্য একটু আগে আমি আপনাদের ভার্বের ভি3 পড়িয়ে আসছি, পড়িয়ে নিয়েছি। কেন নিয়েছি? এই যে ভার্বের ভি3 দেখেন, আমরা ক্রিকেট খেলেছি, এখানে পেলে মানে খেলা করা। কিন্তু আমি যদি পেলে এটার ভি2 প্লেড না জানি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য আমি গঠন করতে পারবো না। আই হ্যাভ প্লেড, সরি, উই হ্যাভ প্লেড ক্রিকেট, আমরা ক্রিকেট খেলেছি, তাই না? তাহলে এখানে পেলে এর ভি3 লাগবে। আমরা ভাত খেয়েছি, উই হ্যাভ, ইট মানে খাওয়া, এর ভি3 লাগবে ইটেন। উই হ্যাভ ইটেন রাইস। নূপুর দিদি ভালো করে শুনবেন, এখন আপনাকে বলতে হবে, আপনাকে বলতে হবে একটু পরে। আমি খুব ভালোভাবে ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছি, দেখেন। অনেক কষ্ট করে আমি পড়াই, কিন্তু একেবারে কোথাও বাকি রাখি না। আমি যতটা বুঝি আপনাদের মাথায় ততটা বুঝাই দেওয়ার চেষ্টা করি। তো সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ দিবেন সাবজেক্ট অনুসারে, এরপর ভার্বের ভি3 দিতে হবে, তারপর অবজেক্ট। এখানে অবজেক্ট বা কর্ম কেমন? এই যে ক্রিকেট, এটা হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন, যাই বলেন। কি দাঁড়ালো? সাবজেক্টের পরে সাবজেক্ট অনুসারে হ্যাজ বা হ্যাভ, তারপর ভার্বের ভি3, তারপর অবজেক্ট। পৃথিবীর সব প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই নিয়মে করবেন। তাহলে এইবার নিজে নিজে কয়েকটা বাংলা বাক্য বলবেন, নাকি আমি বলে দিব? আমি বলি, আপনারা বলেন। আমি হ্যাঁ, বলি। হ্যাঁ, আমি বলি, আপনি বলবেন। নুপুর দিদি আপনি বলবেন, সবাইকে বলতে হবে। আপনি বলেন যে তারা বাড়িটিতে রং করিয়াছে বা করেছে। সাধু ভাষায় বললে করিয়াছে, চলিত ভাষায় বললে করেছে। তারা বাড়িটিতে রং করেছে, কি হবে? তারা, তারা ইংরেজি কি? দে। দে- তার, দে- দে আর হবে কেন? এই দেখো আমি কেবল কি বললাম, দে এর পরে এখানে হ্যাজ বা হ্যাভ বসাতে হবে। দে হ্যাভ, হ্যাঁ না, দে হ্যাভ এখানে আমি, দেখেন আপনি বুঝতে পারেননি আমার কথা। দে হ্যাভ এতটুক ঠিক আছে, এরপরে ভার্ব বসাতে হবে এবং সেই ভার্বের ভি3 বসাতে হবে। তো দে হ্যাভ, রং করা ইংরেজি হচ্ছে, গতকালকে বলেছিলাম, একটা শীটে পড়িয়েছিলাম, পেইন্ট। পেইন্ট মানে রং করা, এটার ভি3 হবে পেইন্টেড। কি হবে বলেন? পেইন্টেড। তাহলে দে হ্যাভ পেইন্টেড দেয়ার হাউস, তারা তাদের বাড়িটিতে রং করিয়াছে। আবার বোঝেন, এখানে সাবজেক্ট হচ্ছে দে, আর দের পরে এখানে সাবজেক্ট অনুসারে হ্যাজ বা হ্যাভ আসবে। কি আসবে? হ্যাজ বা হ্যাভ। তো দের পরে কখনো হ্যাজ বসে না, যেহেতু তারা প্লুরাল, দে হ্যাভ। এরপর রং করা ইংরেজি পেইন্ট, এর ভি3 হবে পেইন্টেড। দে হ্যাভ পেইন্টেড, তারপর অবজেক্ট হবে দা হাউস। দে হ্যাভ পেইন্টেড দা হাউস, তারা বাড়িটিতে রং করেছে। দে হ্যাভ পেইন্টেড দা হাউস। যদি বলা হয় তারা ভাত খেয়েছে, দে হ্যাভ ইটেন রাইস, তারা
তারা একটা বাড়ি কিনেছে, দে হ্যাভ বট এ হাউস, বাই থেকে বাই এর ভি3 বট। ভালোভাবে খেয়াল করেন, একটা একবার শিখাই দিব, ওইটা মনে রাখবেন সারা জীবন, ওইটা দিয়ে চলতে পারবেন। তারা একটা জামা কিনেছে, দে হ্যাভ বট এ শার্ট। তারা একটা জমি কিনেছে, দে হ্যাভ বট এ পিচ অফ ল্যান্ড। তারা একটা প্লেন কিনেছে, দে হ্যাভ বট এ প্লেন। হ্যাঁ, তাহলে এখানে আপনি সাবজেক্ট পরিবর্তন করে দেন, মিতা আপা বলবেন। যদি বলা হয় সুমি তরকারি রান্না করিয়াছে, কি হবে? সুমি হ্যাভ সুমি হ্যাজ, সুমির পরে হ্যাভ বসে না। সুমি হ্যাজ কুকড কারি, কারি মানে তরকারি। তারপরে যদি বলি সুমি বিরিয়ানি রান্না করেছে, বিরিয়ানি। সুমি স্যুপ তৈরি করেছে, মেক মেকড হয় না, মেড হয়, মেড। মেক মানে তৈরি করা। ইয়েস। এই জন্য বলি, ইংরেজি শিখতে গেলে প্রথম সিঁড়িতে পা দিয়েই আপনাকে ভার্ব ফর্ম মুখস্থ করতে হবে। এই মেক মানে তৈরি করা, আর তৈরি করেছে এর ইংলিশটা হবে মেড। কি হবে বলেন? মেড। সুমি হ্যাজ মেড বা প্রিপেয়ার্ড স্যুপ। স্যুপ মানে হচ্ছে স্যুপ। হুম। সুমি একটা ড্রেস তৈরি করেছে বা জামা তৈরি করেছে, সুমি হ্যাজ মেক মেড আর ড্রেস, মেড এ ক্লথ বা ড্রেস। হ্যাঁ, যদি বলা হয় সুমি ইংরেজিতে কথা বলেছে, সুমি হ্যাজ, না টক হবে না, এখানে স্পিক মানে কথা বলা, এর ভিতরি হবে স্পোকেন। স্পোকেন, দেখেছেন? তাহলে এইটা কিন্তু আপনাকে, এইটাকে আপনাকে পূর্ব থেকে জানতে হবে, মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। স্পিক মানে কথা বলা, তাহলে সুমি ইংরেজিতে কথা বলেছে, সুমি হ্যাজ স্পোকেন ইন ইংলিশ। ইন ইংলিশ, সুমি ইংরেজিতে কথা বলেছে। আচ্ছা, যদি বলা হয় রাজু ঢাকায় গিয়েছে, রাজু হ্যাজ গন টু ঢাকা, গন টু ঢাকা। এইবার দেখেন, আমি সিস্টেমটা দেখাই, শুধু এই জায়গায় আমরা দাঁড়িয়ে থাকবো না, এই বাক্যগুলোকে আমরা বৃদ্ধি করব। কিভাবে? রাজু ঢাকায় গিয়েছে, এইটা দিয়ে আমরা চারটে করব, নেগেটিভ করব, ইন্টারোগেটিভ করব, নেগেটিভ ইন্টারোগেটিভ করব, আর অলরেডি বাক্যটা অ্যাফার্মেটিভে আছে, তাহলে ওই তিনটা, আর অ্যাফার্মেটিভে আছে মোট চারটা। তাহলে কি হলো? রাজু ঢাকায় গিয়েছে, রাজু হ্যাজ গন টু ঢাকা। রাজু ঢাকায় যায়নি, ওই গিয়েছে বা গিয়েছে না, ওইটা তো আর বলা যায় না। ইয়েস, রাজু হ্যাজেন্ট বা হ্যাজ নট, গান বলা যাবে না, গন। রাজু হ্যাজ নট গন টু ঢাকা, রাজু হ্যাজ নট গন টু ঢাকা, রাজু ঢাকায় যায়নি। রাজু কি ঢাকায় গিয়েছে? হ্যাঁ, হ্যাজ রাজু, হ্যাজ রাজু গন টু ঢাকা, গন টু ঢাকা। রাজু কি ঢাকায় যায়নি? ইয়েস, এবং শেষে কিন্তু জিজ্ঞাসাবাদক চিহ্ন দিতে হবে। যদি বলা হয়, যদি বলা হয় আমি মাছ ধরেছি, আই হ্যাভ কট ফিশ, কট ফিশ। আমি মাছ ধরিনি, আই হ্যাভেন্ট কট ফিশ। ক্যাচ দেওয়া যাবে না, মনে রাখবেন। আপনি করছেন কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আমি আলোচনা করছি। আমি প্রেজেন্ট পারফেক্ট ছেড়ে অন্য কোথাও যাচ্ছি না। তাহলে পারফেক্ট মানেই হচ্ছে ভি3। কি বলেছি বলেন? পারফেক্ট মানেই হচ্ছে, আমার ক্লাসটা যদি ভালো করে করেন, ভালোভাবে ক্লাসটা যদি কেউ ভালোভাবে করে, তাহলে কিন্তু আমি যেভাবে খুব ভেঙে ভেঙে বুঝাই দেই, আমার ক্লাস কেউ যদি মন দিয়ে করে, তা আমি যে লেসনটা বুঝাবো, সেই লেসনে তার আর জীবনে কখনো সমস্যা হওয়ার কথা না। মন দিতে হবে কিন্তু। আমি এখানে কি বলছি? আমি প্রেজেন্ট পারফেক্ট নিয়ে শিখাচ্ছি। তো প্রেজেন্ট পারফেক্ট মানেই হচ্ছে ভার্বের ভিতরি, মনে রাখবেন, সেটা ইন্টারোগেটিভ হোক, নেগেটিভ হোক, আর নেগেটিভ ইন্টারোগেটিভ হোক বা অ্যাফার্মেটিভ হোক। আমি কি বললাম? আমি একটি মাছ ধরেছি, আই হ্যাভ কট এ ফিশ। আমি একটি মাছ ধরিনি, আই হ্যাভ নট কট এ ফিশ। আমি কি একটি মাছ ধরেছি? হ্যাভ আই কট এ ফিশ, হ্যাভ আই কট এ ফিশ। আমি কি একটি মাছ ধরিনি? হ্যাভ নট আই কট এ ফিশ।
দেখেন কথা বলতে গেলে গ্রামার ছাড়া বলা যাবে না। স্পোকেনের যে রুলগুলা করাই, ওই রুল করার আগে ওই রুল করার আগে আপনাদের কিন্তু এই গ্রামার সম্পর্কে ধারণা রাখতে হবে। যে যত বেশি গ্রামার জানবো, রুলস জানবো, তার কাছে এই ভাষাটা তত বেশি ইজি হবে, পানির মতো ইজি হবে। রাজু ভাইয়া বুঝতে পারছেন? তো এইভাবে কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজটা শিখবো, গ্রামার শিখবো, প্রতিদিন প্রেজেন্টেশন থাকবে, প্রতিদিন টেন্স থাকবে। হ্যাঁ, হ্যাঁ। ট্রান্সলেশন না, দেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, এখন মানে শোনেন, এটা আমি বলি, আমি এই রুলটা শিখাই দিয়েছি তাই না, এই রুলটা দিয়ে আমি আবার 4টা বাক্য কিভাবে করতে হয় তাও বলেছি। এখন আমি যদি ক্লাসে এই মুহূর্তে আপনাদের ট্রান্সলেশন করতে দেই, অলরেডি 27 মিনিট হয়ে গিয়েছে, তাহলে এখন তো না, শোনেন আমি বলি, তাহলে তো আপনাদের টাইমটা লস হবে। আমি এখানে মানে রিল্যাক্সে হয়তো আপনাদের ট্রান্সলেশনের মাধ্যমে কয়েকটা ট্রান্সলেশন শিখালাম, ক্লাসটা শেষ হয়ে গেল, আমার পরিশ্রম কম হলো, কিন্তু আমি মূল জিনিসটা শিখিয়ে দিয়েছি। আপনি বাসায় বসে নিজ উদ্যোগে 10 থেকে 15টা 20টা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য করবেন। সেখানে অ্যাফার্মেটিভ থাকবে, নেগেটিভ থাকবে, ইন্টারোগেটিভ থাকবে, নেগেটিভ ইন্টারোগেটিভ থাকবে, এইগুলা করে আপনি কাজগুলো আমাকে পাঠাবেন, তাহলে আপনার উপকার হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? yes, এইটা করতে হবে, এর থেকে প্র্যাকটিক্যাল ওয়ে পৃথিবীতে আর নাই। বুঝতে পারছেন? অর্থাৎ আমি হুম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দেখেন এখানে আপনি বা মিতা আপা বলেছিল যে টেন্স, তাহলে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা মনে হয় 100-এর ভিতরে 100% ক্লিয়ার করতে পেরেছি। হুম। হ্যাঁ, অর্থাৎ এখানে আমি আরেকটু বুঝাই দেই, এর গঠন প্রণালীটা কি হবে। এর গঠন প্রণালীটা হবে হচ্ছে, হেয়ার ইউ ক্যান সি, প্রথমে একটা সাবজেক্ট নিতে হবে, সাবজেক্ট মানে কি, কর্তা। তারপর সাবজেক্টের পরেই সাবজেক্ট অনুসারে হ্যাভ বা হ্যাজ বসাতে হবে। কি বলেছি বলেন? হ্যাভ বা হ্যাজ বসাতে হবে। সাবজেক্ট অনুসারে হ্যাভ বা হ্যাজ বসাতে হবে। তারপর আপনাকে কি দিতে হবে? হ্যাভ বা হ্যাজ বসানোর পর আপনাকে সেখানে, এখানে ভার্বের ভিতরি মনে রাখবেন, সাবজেক্টের পরেই ভার্বের ভিতরি বসে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। ইয়েস। এইবার এই ক্লিয়ার যেন আবার রাত্রে ঘুমালে আমাদের মাথা থেকে চলে না যায়, ঠিক আছে? মনে রাখবেন, দেখেন মানুষ, আমি বলেছিলাম একটা ক্লাসে, মানুষ বিজ্ঞান গবেষণা করে দেখেছে যা শেখে তার থেকে বেশি কিছু ভুলে যায়, আমিও ভুলে যাই, কারণ না ভুললে আমরা পাগল হয়ে যেতাম। হুম। তো এটা একটু মনে রাখবেন প্লিজ। ওই ভোলা মানেই মনে থাকে না, আপনি যদি না ভুলে যেতেন আপনার মাথা ধরে যেত, মাথায় ব্যথা করতো। হুম। হুম। থ্যাংক ইউ। হ্যাঁ, তো দেখেন আমি যে কথাটা বলছিলাম যে আপা ভালো কথা বলেছে যে মনে থাকে না, আসলে মনে থাকবে, কি জানেন, প্র্যাকটিস করতে হয়। একটা অঙ্ক একবার করলে মনে থাকে না, দুইবার তিনবার চতুর্থবার যখন করবেন তখন মনে থাকবে। আমি এতক্ষণ ধরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটি হয়তো আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে আপনারা বাসায় বসে অনেকগুলা বাংলা বাক্য করবেন, তার ইংলিশ করবেন, এবং শুধু বাংলা করবেন না, প্রত্যেকটা বাংলার 4টা করে বাংলা করবেন, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমাদের একেবারে ক্লিয়ার। এখন আমরা একটু কথা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। এইটা কিন্তু প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্টের থেকেও আরো সহজ। আমি প্রথমে একটু মুখে মুখে বলি, সবাই চোখ বন্ধ করে শুনবেন। হ্যাঁ, চোখ খোলা রাখলে কিন্তু ব্রেনে কথাগুলো যায় না, চোখটা বন্ধ করেন, এবার আমার কথাগুলো শুনবেন। বলা হচ্ছে, বর্তমান কালে, বর্তমান কালে কোনো কাজ হয় বা, সরি, বর্তমান কালে কোনো কাজ হচ্ছে বা চলছে বা ঘটছে, রানিং রয়েছে, চলমান রয়েছে, এমন যদি কিছু বুঝায়, তাহলে তার কালকে ঘটমান বর্তমান কাল বলে। ইংরেজিতে বলা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি ভাত খাচ্ছি, আমি বাড়ি যাচ্ছি, আমি স্কুলে যাচ্ছি, আমি সিনেমা দেখছি, আমি টিভি দেখছি, আমি মাছ ধরছি, আমি চিঠি লিখছি, আমি কবিতা লিখছি, একদমে কতগুলো বলে ফেললাম। আপনারা পারবেন? অবশ্যই পারবেন, চর্চা করতে হবে। টেন্সটা আমাদের ব্লাডের সঙ্গে, নিঃশ্বাসের সঙ্গে মিলিয়ে ফেলতে হবে, মিলিয়ে নিতে হবে, মিশিয়ে ফেলতে হবে, মিক্স করে ফেলতে হবে। আর ইউ ওকে? তো কি বললাম? বর্তমান কালে নূপুর দিদি ভাত খাচ্ছে, মিতা আপা কবিতা লিখছে, হাসনা আপা গান গাচ্ছে, রাজু ভাইয়া সাইকেল চালাচ্ছে, এগুলো কখন করছে? বর্তমান কালে। কখন করছে? বর্তমান কালে। তাহলে এই বর্তমান কালে চলমান বুঝালে তার কালকে ক্রিয়ায় যেটা উল্লেখ থাকে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে, বাংলায় বলে চলমান বর্তমান কাল। রনি ফুটবল খেলিতেছে, কখন খেলছে বলেন তো? বর্তমান কালে। কখন খেলছে? বর্তমান কালে। খুব ভালোভাবে লক্ষ্য করবেন। অর্থাৎ রনি, রনি ইজ
পেলে বলা যাবে না, কন্টিনিউয়াস টেন্সের চিহ্ন হচ্ছে আইএনজি। কি হবে? আইএনজি। রনি ইজ প্লেইং ক্রিকেট, রনি ক্রিকেট খেলছে। রনি স্কুলে যাচ্ছে, রনি ইজ গোয়িং টু স্কুল। রনি ভাত খাচ্ছে, রনি ইজ ইটিং রাইস। রনি মাছ ধরছে, রনি ইজ ক্যাচিং ফিশ। রনি ঘুড়ি উড়াচ্ছে, রনি ইজ ফ্লাইং আ কাইট। রনি মোবাইলে কথা বলছে, রনি ইজ টকিং উইথ মোবাইল ফোন। তাহলে এখানে রনি বসালাম, রনি এর পরে একটা অক্সিলারি ভার্ব বসিয়েছি অ্যাম ইজ আর। তো রনির পরে কখনো আর বসে না, রনির পরে কখনো অ্যাম বসে না, রনির পরে কি বসে? ইজ। ইজ। তাহলে রনি ইজ, রনি ইজ ইটিং, রনি খাচ্ছে, কি খাচ্ছে? রনি ইজ ইটিং বিরিয়ানি। রনি ইজ ইটিং হোয়াইট রাইস, রনি সাদা ভাত খাচ্ছে। রনি ইজ ইটিং এগ ফ্রাই, রনি ডিম ভাজি খাচ্ছে। রনি ইজ ইটিং মাটন কারি, রনি খাসির গোশত দিয়ে ভাত খাচ্ছে। দেখছেন? তাহলে এখানে বাক্যটা কিভাবে গঠন করতে হয় বলেন? সাবজেক্ট, তারপর অ্যাম ইজ আর যে কোনো একটা অক্সিলারি ভার্ব বসবে, তারপর মূল ভার্বের পর আইএনজি বসবে, তারপর অবজেক্ট বসবে। কোন জায়গায় বোঝেননি বলেন? ক্লিয়ার? দেখেন, প্রত্যেকটা বিষয় এইভাবে ক্লিয়ার করে দিব, আপনারা বুঝবেন, এমন ভাবে বুঝাবো। শেয়ার ইট দেখেছেন? মোবাইলে, টাচ মোবাইলে শেয়ার ইট আছে না, একটা মোবাইলে তার একটা মোবাইলে দিয়ে দেয়, উড়িয়ে উড়িয়ে চলে যায়। এইভাবে কিন্তু আপনাদের ব্রেনে প্রত্যেকটা বিষয় আমি ঢুকিয়ে দেব। কোনো প্রশ্ন থাকলে এখন করবেন, পরে বলবেন না যে স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝিনি। বলেন কোন জায়গায় আপনি বোঝেননি, সেই জায়গা আমি আবার বুঝাবো। আর হুম। ভার্বের শেষে আইএনজি, হুম। তারপর অবজেক্ট না? হ্যাঁ, এখানে আমি আরেকটু বুঝাই। বলা হচ্ছে সাবজেক্ট, তারপর অ্যাম ইজ আর সাবজেক্ট অনুসারে বসবে। সাবজেক্ট আই হলে অ্যাম বসবে, সাবজেক্ট হি হলে ইজ বসবে, সাবজেক্ট দে হলে আর বসবে। তারপর কি বসবে? মূল ভার্বের সঙ্গে আইএনজি বসবে, আর তারপর অবজেক্ট বসবে। অবজেক্ট না বলে আমরা এক্সটেনশন বলবো, কারণ অবজেক্টের জায়গায় অনেক কিছু থাকতে পারে, অ্যাডভার্বিয়াল থাকতে পারে, তারপর ওখানে অবজেক্টও থাকতে পারে, ওখানে কমপ্লিমেন্টও থাকতে পারে। কমপ্লিমেন্ট অর্থ হচ্ছে সম্পূরক, ঠিক আছে? তো আপনি অবজেক্ট বলেন, সমস্যা নেই, এক্সটেনশন বললেও হবে। অর্থাৎ সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। একটা রুল যদি আপনি ভালোভাবে মনে রাখেন, তাহলে এই টেন্স দিয়ে আপনার আমৃত্যু, এই টেন্সটা আপনার মনে থাকবে। আমি একটা চিঠি লিখিতেছি, আম রাইটিং আ লেটার। সে একটি গাড়ি চালাইতেছে, হি ইজ ড্রাইভিং আ কার। তাহারা ফুটবল খেলিতেছে, দে আর প্লেইং ফুটবল। আমি এত বড় বাক্য না বলে আমি ছোট ছোট করে বুঝাই দিতে পারি। কিভাবে দেখেন? আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং। আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং। আমি দেখছি, আই অ্যাম ওয়াচিং। আমি খেলছি, আই এম প্লেইং। আমি নিচ্ছি, আই অ্যাম টেকিং। আমি দিচ্ছি, আই অ্যাম গিভিং। আমি পড়ছি, আই অ্যাম রিডিং। হ্যাঁ, আমি পান করছি, আই এম ড্রিঙ্কিং। আমি পানি পান করছি, আই এম ড্রিঙ্কিং ওয়াটার। আমি চা পান করছি, আই এম ড্রিঙ্কিং টি। আমি কফি পান করছি, আই এম ড্রিঙ্কিং কফি। হুম, আমি মদ পান করছি, আই এম ড্রিঙ্কিং ওয়াইন। ওয়াইন মানে হচ্ছে মদ, ওয়াইন মানে কি হবে? মদ। তাহলে এই যে একটা সূত্র, এই যে একটা ছক, এইটা যদি জানা থাকে, কন্টিনিউয়াস টেন্স কেন পারবো না? এখন কথা রয়েছে, কথা হচ্ছে কি, আমরা কন্টিনিউয়াস টেন্স শিখলাম, কিন্তু আমরা কন্টিনিউয়াস টেন্স এখানে শিখে আমরা বসে থাকবো না। আমরা কি করব? আমরা কন্টিনিউয়াস টেন্সের আরো বিস্তারিত শিখবো। সেই বিস্তারিতটা কি? এই বাক্যটা আমি এখান থেকে একটু বেছে নিয়ে আলাদা করে চলে গেলাম। আই অ্যাম রাইটিং আ লেটার। আই অ্যাম রাইটিং আ লেটার, তাই না? এটা হলো আমি একটা চিঠি লিখিতেছি। এইটার নেগেটিভ কি হবে বলেন? থ্যাংক ইউ। আই এম নট রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখছি না। আমি কি একটা চিঠি লিখছি? আমি কি একটা চিঠি লিখছি না? ইয়েস, এম নট আই রাইটিং এ লেটার। তাহলে একটা বাক্যকে যদি চার ভাবে ঘুরিয়ে বলা যায়, আপনি যদি 1000 বাক্য জানেন, সেই 1000 বাক্যকে তাৎক্ষণিকভাবে 4000 বাক্যে রূপান্তর করা যায়। দেখছেন? তাহলে এই যে ম্যাজিক, এই ম্যাজিকের মাধ্যমে, এক মিনিট, এই ম্যাজিকের মাধ্যমে আমরা আমাদের ছোট ছোট বাক্যকে, আমাদের মনের ভিতরে, আমাদের ব্রেনে যে অল্প বাক্য আছে, এই অল্প বাক্যকে আমরা অনেক বাক্যে রূপান্তর করতে পারি। কিভাবে? আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, আমরা নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ করব, ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ করব। অর্থাৎ আপনাকে
সিস্টেমটা বুঝতে হবে, সূত্রটা বুঝতে হবে। আপনারা কখনো ইট ভাটা দেখেছেন? ইট ভাটা, হ্যাঁ, ব্রিক ফ্যাক্টরি বলা হয় যেটা, এই ইট ভাটায় দেখবেন এখন তো মেশিনে তৈরি করে, হাতে তৈরি করার জন্য একটা ফরমেশন বা কাঠের একটা ফর্মা বলা হয়, একটা ফর্ম মানে একটা কাঠ দিয়ে একটা শেপ তৈরি করা হয়, ওইটার ভিতরে নরম মাটি দিয়ে আবার কিন্তু ওই উল্টা করে ভুট করে ঢেলে দিলেই কিন্তু একটা সুন্দর ইট হয়ে যায়। ওইভাবে কিন্তু একজন শ্রমিক আমি দেখেছি অনেক ইট তৈরি করে। তো সে কি করেছে, একটি কাঠের একটা ফর্মা তৈরি করেছে, কাঠের একটা শক তৈরি করেছে আগে, এইবার ওইটার মাধ্যমে সে হাজার হাজার ইট তৈরি করতেছে। তো এই এক একটা রুল হচ্ছে ওই কাঠের এক একটি ফরমেশনের মতো। আপনি একটা রুল দিয়ে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে চারটা রুল শিখালাম, অর্থাৎ অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ, এই চারটা ফরমেশন যখন আপনি শিখে যাবেন, তখন আপনি হাজার হাজার বাক্য নিজে নিজে তৈরি করতে পারবেন। বলেন কি বলছিলেন জানি কে? না, আমি তাও আছে, ইনডেফিনিট বলিনি, আমি বলেছি শিখিয়েছি আজকে প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস। সেটা ঠিক আছে, হুম। যদি টাইমটা প্রেজেন্ট ইনডিফারেন্সটাও একটু করেন। থ্যাংক ইউ। হ্যাঁ, প্রেজেন্ট ইনডেফিনিটটা আবার বুঝাবো, হ্যাঁ। এখানে পার্সোনাল ব্যাচে যদি কারো কোনো এরকম পার্সোনাল সমস্যা থাকে, সবাই নির্দ্বিধায় বলবেন, এখানে আমরা কেউ কোনো লজ্জা করব না, ঠিক আছে? এখানে আপনাদের শিখানোর জন্য আমি বসে রয়েছি। তাহলে এই দুইটা কি ভালোভাবে বুঝতে পেরেছি আমরা? প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাঁ। এইটা দিয়ে আপনারা বাক্য তৈরি করতে গেলে যেন কারো কোনো সমস্যা না হয়। আই হোপ অ্যান্ড আই বিলিভ ইট, ঠিক আছে? আমি বিশ্বাস করি আপনারা এটা পারবেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা দিয়ে আপনারা বাক্য করবেন। কিভাবে করবেন? আমার ক্লাসটা শেষ হলেই আপনি ভাত খাচ্ছেন, তখন জোরে জোরে মনে মনে বলবেন, আই এম ইটিং রাইস, আই এম ওয়াচিং টিভি, আই এম গোয়িং টু অফিস, আই এম গোয়িং টু স্লিপ, আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু বেড, আই এম গোয়িং টু বাথরুম। অর্থাৎ এখানে আই দিয়ে অনেকগুলো বাক্য করবেন, হি দিয়ে অনেকগুলো বাক্য করবেন। দেখেন, এই ভাষাটা শিখতে গেলে প্র্যাকটিক্যালি শিখতে হয়, মুখ খুলতে হবে। যারা ক্লাসে মিউট করে বসে থাকে, শুধু আমার কথা শোনে কিন্তু উত্তর দেয় না, হবে না। ইটস নট দ্য রাইট ওয়ে। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, at first you have to open your mouth. If you want to learn English, you have to open your mouth. You have to practice with me. Practice, practice, practice. 3 times I have said. If you practice, you will learn English fluently, quickly. But if you don't practice, you will not achieve fluency. Fluency doesn't come without practice. Okay? প্র্যাকটিস না করলে ফ্লুয়েন্সি আসে না। তো এখানে প্র্যাকটিস করবেন। আমি এখন আপনাদের প্র্যাকটিসের জায়গা দেখিয়ে দিচ্ছি, সেইভাবে আমরা প্র্যাকটিস করব, আমরা ক্লাসটা খুব এনজয় করব। তো দেখেন, এখানে নূপুর দিদি অনুরোধ করেছে ইনডেফিনিট, আমরা ইনডেফিনিটটা একবার একটু দেখে আসি। ইনডেফিনিট টেন্সটা সম্ভবত এই শিটে এখানে আনা হয়নি। ইনডেফিনিট টেন্সটা আমি একটু ভিন্ন জায়গা থেকে নিয়ে আসি। ইনডেফিনিট টেন্সটা একেবারে সহজ, ইনডেফিনিট টেন্সের থেকে সহজ আর কোনো টেন্স হয় না। হ্যাঁ, ইউ ক্যান সি। বেশিরভাগ কথা হয় না। হ্যাঁ হ্যাঁ, না তিনটা না, 7টা টেন্সের উপরে বেশি কথা হয়। সেই 7টি টেন্স কি কি? ওয়েট এ বিট প্লিজ, ওয়েট। 7টা টেন্স। মানে প্রেজেন্টের মধ্যে হ্যাঁ, এই তিনটে মনে হয় বেশি কথা হয়। একদমই ঠিক বলেছেন, প্রেজেন্টের ভিতরে এই তিনটাই বেশি ব্যবহার হয়, ঠিক বলেছেন। কিন্তু আমরা সারা দিনে ফ্রম মর্নিং টিল ইভিনিং আমরা 7টি টেন্স বেশি ব্যবহার করি, 7 কাইন্ডস অফ টেন্স। সেই 7টা কি কি? প্রত্যেকটা টেন্সের ইনডেফিনিট এন্ড কন্টিনিউয়াস, তাহলে তিনটা টেন্সের 3 দুগুণে 6 প্রকার। কয় প্রকার হলো? অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস। কয়টা হলো? 6টা। কয়টা হলো? 6টা। আর আরেকটি টেন্স কাজে লাগে, কেবল যেটা শিখালাম একটু আগে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল, ডাক্তার আসার পরে রুগীটি মারা গেল, এইটা দেখবেন আমাদের দৈনন্দিন জীবনে খুবই কম লাগে। সারা দিনের ভিতরে একবারও কিন্তু আমরা ওই ধরনের শব্দ উচ্চারণ করি না, আমাদের কিন্তু তেমন কোনো এটা কাজে লাগে না। একটু মিলিয়ে নিবেন আমার কথাটা। তো এখানে বলা হচ্ছে যে এই 7টি টেন্স যদি আমরা ভালোভাবে শিখতে পারি, খুব ভালোভাবে আমরা রপ্ত করতে পারি, তাহলে কিন্তু আমাদের অন্য কোথাও টেন্স নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এই 7টি টেন্স দিয়ে আমরা কথা বলতে পারবো। আমরা প্রচুর পরিমাণে আমাদের যে কথা বলার জায়গাটা,
থাকলে মনে হয় আমরা আরো দ্রুত আগাই যাব। কোনটা থাকলে বলেন? এই ট্রেন্ডস গুলো যদি প্রতিদিন একটু একটু টাচে থাকে তাহলে হ্যাঁ মনে হ্যাঁ, হয় আমরা দ্রুত আগাই যেতে পারবো। অবশ্যই অবশ্যই আমি টাচে রাখবো, আপনারা যেভাবে বলবেন আমি সেভাবেই চলবো। প্রেজেন্ট সিম্পল টেন্স। হ্যাঁ হ্যাঁ, হোমওয়ার্ক দেই তো, আমি প্রতিদিন হোমওয়ার্ক দিয়ে দেই, আজকেরটাও এখনই দিচ্ছি, দেখেন আজকের হোমওয়ার্কটা আমি দিয়ে রাখি না, মনে থাকবে না। ওয়েট এ বিট, আমি এখনই দিচ্ছি হোমওয়ার্কটা। হোমওয়ার্কটা থাকবে এইটা, টেন্স টি ই এন এস ই টেন্স রিলেটেড আর ই এল এ PPD। হ্যাঁ, আপনাকে ওইটা দেওয়া হয়নি, আমি দিব গত ক্লাসেরটা, আপনাকে আলাদা গ্রুপে জয়েন করিয়েছিলাম, এই জন্য দিতে মনে ছিল না, আমি এই ক্লাস শেষের পরেই দিয়ে দিব। আর আপনার হচ্ছে এই শিডিউলটা থাকবে 8টা থেকে 9টা, শনি সোম বুধ, আর হচ্ছে শুক্রবারেও মাঝে মাঝে নিব, জাস্ট 8টা, একটু লিখে রাখবেন ডায়েরিতে, এই টাইমে জয়েন করবেন আপনি। 2টা মাসে একটু ক্লাস করেন, এখানে যারা ক্লাস করছে শুনে শুনে দেখেন, যারা আপনার সহপাঠীরা রয়েছে এরা কিন্তু অনেক দূর এগিয়ে গেছে, আপনিও পারবেন। হ্যাঁ, আমরা সবাই এখানে এডুকেটেড পারসন, আমরা পারি না তা না, আমরা পারি, কিন্তু আমাদের একটু চর্চা করতে হবে, একটু চর্চা করলেই আমরা পারবো, তাছাড়া আর কোনো সমস্যা থাকবে না। দেখেন হোমওয়ার্ক থাকবে এইটা, আমি যেহেতু আজকে টেন্স করাচ্ছি, টেন্স রিলেটেড বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন। সূর্য পূর্ব দিকে উদিত হয়, পাখিরা আকাশে ওড়ে, গোলাপের গন্ধ মিষ্টি, তোমরা ভাগ্যবান, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, ঘোড়ার কি শিং আছে, তুমি কি তাকে চেনো, তুমি কি চা পান করো, তোমার কি একটি পাখি আছে। অর্থাৎ এইগুলা আপনি একটু ট্রান্সলেট করে রেকর্ড করবেন, লেখা লাগবে না, ফোনের রেকর্ড অপশনে গিয়ে রেকর্ড করে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন, আমি শুনে ওইটা আবার মার্কিং করব, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের, এটা ডে 1 রয়েছে, এখানে ডে 2 রয়েছে, ডে 2 হয়ে গেলে ডে 3, আপনি যে কোনো একটা ডে ধরে করবেন, ঠিক আছে? এটা মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগবে, একটা একটা করবেন, দেখবেন বেশি সময় লাগবে না, যেটা না পারবেন সেটা আমি বুঝিয়ে দিব। তো এইটা আপনারা ক্লাসে যারা রয়েছেন, নূপুর আপা বা মিতা আপা, আপনাদের জন্য যে ডেটা ছিল তার পরের ডেটা আপনারা করবেন, সম্ভবত আপনাদের ডে জমে আছে। হ্যাঁ, আমি দেখিয়ে দিব, আপনি আজকে নক দিয়েছিলেন, আপনি, হ্যাঁ নক দিয়েছিলেন। হ্যাঁ, আজকে এইটা বেশি না, স্পোকেনের ক্লাসে শোনেন, এখানে ঘুরে ফিরে আমরা যে ক্লাসগুলো নেই এই ক্লাসগুলো বারবারই চলে আসে, তো আপনি এখন হয়তো সামান্য কয়েকটা ক্লাস হয়েছে, কিন্তু বাদ বাকি ক্লাসগুলো আপনি আবার ওই আমাদের গোড়ায় চলে আসছে, যেমন এই যে টেন্স শিখাচ্ছি, প্রথম ক্লাসেই কিন্তু আমি টেন্স শিখাই, একেবারে টেন্স আছে বেসিকেরও বেসিক, প্রি বেসিক, তো এটা নিয়ে আপনাকে টেনশন করা লাগবে না। আর স্পোকেনের যে রুলগুলো আমি শিখাচ্ছি এইগুলো আমরা একটু চর্চা করব, যেমন গত ক্লাসে যে রুলগুলো দেখিয়েছিলাম, ওই রুলগুলো আমাদের সারা দিনে কথা বলতে গেলে দেখবেন প্রত্যেকটা সেকেন্ডে আমাদের সামনে আসে, এবং কি আমাদের এই যে টেন্সটা দেখাচ্ছি, এই টেন্সটা বেশি করে চর্চা করতে হবে। কারণ কেন বললাম, কারণ টেন্স শিখলে আমরা আমাদের কথাগুলা সারা দিন, ওই যে আমি একটা উদাহরণ দেই প্রত্যেকটা ব্যাচে, সেটা হচ্ছে এখন আমের সিজন, দেখবেন বাজারে আম পাওয়া যায়, তো আমরা যদি বাজার থেকে কিনে খেতে চাই আমরা কিনতে পারবো, কিন্তু কেনা আমগুলা বেশিরভাগ বিভিন্ন রকমের মেডিসিন দেওয়া থাকে, ফরমালিন, কার্বাইড, এগুলা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। কিন্তু আপনার যদি বাড়িতে দেখবেন, আমাদের যাদের গ্রামে বাড়ি রয়েছে, গ্রামের বাড়িতে আম গাছ লাগানো থাকে, এখানে গাছের আম খাওয়া আর কেনা আম খাওয়া দুইটা দুই রকম। তো আপনি যদি মুখস্থ বিদ্যা দিয়ে ইংরেজি শিখতে চান হবে না, এটা আপনি বেশি দূর আগাতে পারবেন না, বেশি আম কিনে খেতে পারবেন না, এটা আপনার ক্ষতি করবে। কিন্তু আমাদের পেটে, আপনাদের মাথায় বা আমাদের বাড়িতে যেমন আম গাছ লাগাই, আমরা নিজেরা যদি ইংরেজিটা তৈরি করে লিখতে পারি, তৈরি করে বলতে পারি, ওই বাড়ির গাছের আম খাওয়ার মতো, এটা অনেক সুস্বাদু হবে, এবং এটা আপনি যত খাইবেন ফুরাতে চাইবে না। হুম, একটা ভালো এক্সাম্পল, অর্থাৎ আমাদেরকে মানে ইংলিশটা নিজেদের তৈরি করে লেখা শিখতে হবে, তৈরি করে বলা শিখতে হবে, আপনার মনে যা বাংলা আসে সেইটা আমাদেরকে ইংলিশে বলার অভ্যাস করতে হবে। এটা যখন আমরা পারবো তখন কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যটা অর্জিত হবে সারা ভাইয়া, দিনে। দেখবেন, হ্যাঁ বলেন। আচ্ছা, বলেন, সমস্যা নেই। আনন্দ দেয়া হুম, এটা এটা পাস্ট উচ্চারণ হবে ফর্ম কি অ্যামিউজ, এটা মানে উচ্চারণ কি করব, আসবে? এটা উচ্চারণ বলবো অ্যামিউজ। অ্যামিউজ পাস্ট কি আসবে ভাইয়া? মানে অতটা, যেমন আনন্দ দেয়া, আনন্দ দিয়েছি, আর অ্যামিউজড মানে আনন্দ দিয়েছিলাম। হ্যাঁ, প্রত্যেকটা আমি দেখাই দিই, শুধু অ্যামিউজ না, দেখেন এই যে অ্যাডমায়ার, যেমন অ্যাডমায়ার শব্দের অর্থ হচ্ছে প্রশংসা করা। এই একটা দেখাই দিচ্ছি, সবগুলাই একই রকম হবে। অ্যাডমায়ার মানে হচ্ছে প্রশংসা করা, এটা বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বা ভি 1 ফর্ম, এই যে উপরে দেওয়া আছে দেখেন, এই যে প্রেজেন্ট ফর্ম বা ভি 1, প্রেজেন্ট পাস্ট ফর্ম বা ভি 2, পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভি 3, এই যে দেখছেন। তাহলে এখানে আমি বেছে নিয়েছি অ্যাডমায়ার, অ্যাডমায়ার অর্থ প্রশংসা করা, আমি তার প্রশংসা করি, আই অ্যাডমায়ার হিম। হুম, আর যখন ভি 2টা বলবেন,
প্রত্যেকটা জায়গায় ভি টু তে একটা ল আনতে হবে। অর্থাৎ অ্যাডমায়ার্ড, অ্যাডমায়ার্ড অর্থ প্রশংসা করেছিল বা প্রশংসা করেছিলাম, একটা ল বা ম আসবে। হ্যাঁ, পাস্ট টেন্স অর্থই লাম লেম ল তাম তেম ত। পাস্ট টেন্সের বাংলায় লাম লেম ল তাম তেম ত, ছন্দটা মনে রাখবেন। যেমন আই অ্যাডমায়ার্ড হিম, আমি তার প্রশংসা করেছিলাম, বা হি অ্যাডমায়ার্ড মি, সে আমার প্রশংসা করেছিল। এই ভি টু তে সবসময় একটা ল আসবে, করেছিলাম, গিয়েছিলাম, খেয়েছিলাম, দেখেছিলাম, এটা হচ্ছে অ্যাডমায়ার্ড। ঠিক আছে, অ্যাডমায়ার অর্থ প্রশংসা করা, আর অ্যাডমায়ার্ড অর্থ প্রশংসা করেছিল বা করেছিলাম। আর এই ভি থ্রিটার বাংলাটা হবে অ্যাডমায়ার্ড, এটার উচ্চারণও একই হবে ভি টু এবং ভি থ্রি, কিন্তু এটার বাংলাটা দাঁড়ায় হচ্ছে প্রশংসা করিয়াছি বা প্রশংসা করেছে। ইয়াসি ইয়াসও আসবে। এইটা কাজে লাগে, ভি থ্রিটা কাজে লাগে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, অর্থাৎ প্রত্যেকটা টেন্সের পারফেক্ট টেন্সে গিয়ে কাজে লাগে, এবং ভয়েস চেঞ্জ করতে গেলে প্যাসিভ মুডে কাজে লাগে। কোথায় কাজে লাগে বলেন? প্যাসিভ মুডে কাজে লাগে, মনে রাখবেন। অর্থাৎ এটার বাংলাটা হবে করিয়াছি বা করিয়াছে। অ্যাডমায়ার্ড, এই ভি থ্রি, এর অর্থ হচ্ছে প্রশংসা করেছে বা প্রশংসা করিয়াছে, সে আমার প্রশংসা করেছে। আপনি আমাকে বাসায় এসে বললেন, আপনার সঙ্গে খুলনায় কোনো একদিন দেখা হলো, বললেন যে স্যার, আপনার ক্লাসটা শুনে আমার হাজবেন্ড খুব প্রশংসা করেছে, করেছে, তখন কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তখন আপনাকে এই ভি থ্রিটা কাজে লাগাতে হবে। আর ইউ ওকে? তাহলে এইটা আবার একটু বলি, প্রথমটার অর্থ দাঁড়াবে হচ্ছে, এই যে দেখেন এখানে রয়েছে উপদেশ দেওয়া, প্রশংসা করা, প্রভাবিত করা, রাজি হওয়া। আর এই পাস্ট টেন্স যেটা ভি টু, এটা হবে করেছিল, গিয়েছিল, খেয়েছিল, দেখেছিল, এমন। হ্যাঁ, যেমন ইট মানে খাওয়া, আর এট মানে কি খেয়েছিল বা খেয়েছিলাম। আমি খেয়েছিলাম, আই এট, তারা খেয়েছিল, দে এট। আর ইটেন হবে কখন? খাইয়াছে বা খেয়েছে, তখন ইটেন। হ্যাঁ, এই তিনটার অর্থটা একটু মনে রাখবো। মিতাপা বুঝতে পেরেছেন? আপনার প্রশ্ন ছিল এটা? জি ভাই। না, এটা গুলিয়ে ফেললে হবে না, আপনার না, এটা সবারই গুলিয়ে যায়, এইরকম কনফিউজড হয়ে যায়, এটা কখনো গোলাবে না, মনে রাখবেন। হ্যাঁ, মনে রাখবেন এইভাবে, যে অ্যাডমায়ার প্রশংসা করা, অ্যাডমায়ার্ড প্রশংসা করেছিল বা প্রশংসা করেছিলাম। আর অ্যাডমায়ার্ড অর্থাৎ এই ভি থ্রি মানে কি জানেন? ভি থ্রি মানে হচ্ছে কৃত, ডান। এটা পারফেক্ট টেন্সে ডান ব্যবহৃত, ডু ডিড ডান, মানে কাজটা করা হইয়াছে। এটা সবসময় কৃত হবে, এখানে যা করা হইয়াছে। সে ভাত খেয়েছে, সে আমার প্রশংসা করেছে, সে টিভি দেখেছে, সে বিস্মিত হয়েছে, অর্থাৎ ইয়াসে ইয়াসও আসবে এখানে। অর্থাৎ এই ভি থ্রি ব্যবহার করা হয় কিছু কিছু জায়গায়, তার বেশিরভাগ জায়গা হলো প্রত্যেকটা টেন্সের পারফেক্ট টেন্স এন্ড ভয়েস চেঞ্জের প্যাসিভ মুডে এটা ব্যবহার করা হয়। তো যাক, দেখেন এখানে আমি আমার প্রতিনিয়ত যে রুটিন গুলা ছিল, সেই রুটিন অনুসারে আমি এখান থেকে কিছু রুল পড়াচ্ছিলাম, সেই রুলগুলো একটু ধারাবাহিকভাবে আজকে রুলটা নিয়ে এসেছি। এখানে কয়েকটা রুল একটু দেখিয়ে দেয়। হোমওয়ার্ক কিন্তু এটা থাকলো, এই যে এইটার উপরে হোমওয়ার্ক থাকলো, এখান থেকে এই ট্রান্সলেশন গুলো আপনারা করবেন। দেখবেন এখানে যারা একটু আগে লেখাপড়া করেছেন, অর্থাৎ যারা 2007-08 সালে বা তারও আগে মাধ্যমিক লেভেলে ছিলেন, আমি যেমন পেয়েছি বিষয়গুলা, অর্থাৎ আমাদের সময় কিন্তু ট্রান্সলেশন মেথড ছিল। আমার বাড়িতে অনেক গ্রামার রয়েছে, অনেক মানে অগণিত, প্রায় 50টার উপরে ইংলিশ পড়াই, তো ইংলিশ গ্রামার বই রয়েছে, তো অনেক পুরাতন গ্রামার গাইড রয়েছে। তো ওই আগে অর্থাৎ 1980-র দশকে, 90-এর দশকের গ্রামার বইও রয়েছে। তো তখনকার দিনে গ্রামার ট্রান্সলেশন মেথড বলা হতো, এখন মেথডটাকে বলা হয় কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। কথা বলে বলে ইংরেজি শিখতে হয়, কিন্তু এটার থেকে গ্রামার ট্রান্সলেশন মেথড, এটাকে বলা হয় জিটিএম মেথড, গ্রামার ট্রান্সলেশন মেথড। অর্থাৎ দেখবেন আমরা বাঙালি মানুষ, আমরা যা মনে আসে সেইগুলাই ইংলিশে করতে চাই। তো ইংলিশে করতে গেলে কি করতে হয়? আমার মনে মনে বাংলায় আসছে কিছু কিছু কথা, কিছু শব্দ, কিছু সেন্টেন্স, তো ওইগুলো ইংলিশে ট্রান্সলেট করে দিলেই তো আমার ইংলিশে কথা বলা শেখা হয়ে গেল। তো এই গ্রামার ট্রান্সলেশন মেথডটা কিন্তু অনেক কার্যকারী, অর্থাৎ আপনাকে প্রচুর ট্রান্সলেশন করা শিখতে হবে, বিভিন্ন রকমের ট্রান্সলেশন। যদি বলি মেয়েটি নাচিতে নাচিতে এলো, এই ধরনের কথা আমাদের অনেক সময় বলা লাগে না? কিভাবে বলবেন বলেন তো? মেয়েটি নাচিতে নাচিতে এলো, এটা আমরা অনেক সময় বলতে পারি না। এটা হবে হচ্ছে দা গার্ল, খুব সহজ দেখেন। না, দা গার্ল না, প্রায় হচ্ছিল আপনার এখানে নাচিতে নাচিতে এলো, এলো বললে কোন টেন্স? পাস্ট টেন্স বোঝায় না? তাহলে এখানে আগে আমি সেই টেন্সটা ব্যবহার করব। মেয়েটি এসেছিল বা এলো, এইটুকুর ইংলিশ হবে দা গার্ল কেম, কামের ভি টু হবে কেম। দা গার্ল কেম, মেয়েটি এলো, কিভাবে এলো? নাচিতে নাচিতে। তো দুইবার তো আর বলা যায় না ডান্সিং ডান্সিং, এখানে একবার বলতে হবে দা গার্ল কেম ডান্সিং।
অর্থাৎ এর বাংলাটা হবে মেয়েটি নাচিতে নাচিতে এলো, লোকটি হাসিতে হাসিতে ক্লাসে ঢুকলো, ছাত্ররা গোলমাল করতে করতে ক্লাস থেকে বেরিয়ে গেল। দেখছেন, এই ধরনের কিছু ব্যতিক্রম স্ট্রাকচার, এগুলো আমরা জানি না, এগুলো কিন্তু আপনাদের দেখাবো আরো কয়েকটা দিন যাক, এই গ্রামার গুলা বিশেষ করে আমাদের এই গ্রামার বইয়ের গ্রামার গুলো একটু দেখাই, এরপর এগুলো ব্যতিক্রম, এগুলো লাগে। যদি বলা হয় লোক, মেয়েটি নাচতে নাচতে এলো, দা গার্ল কি বললেন? দা গার্ল, মনোযোগ দিয়ে শুনবেন, দা গার্ল কেম ডান্সিং, দা গার্ল কেম ডান্সিং, ডান্সের পরে আইএনজি হবে, নাচিতে নাচিতে এলো, মনে রাখবেন। যদি যেমন আপনি মনে করেন বাজারে আপনার একটা ফোন আসছে, আমরা ছেলেরা ফোন ভালোবাসি, তো iPhone 16 চলছে, এরপরে মনে করেন 17 Pro Max আসলো আগামী মাসে। এখন আপনি বলছেন যে আমি মোবাইলটি কিনবই কিনবো, খুব জোর দিয়ে বলছেন আমি মোবাইলটি কিনবই, কিভাবে বলা যায় বলেন তো? মাস্ট বি হ্যাঁ, হচ্ছে বলেন। বাই হ্যাঁ, আই আই মাস্ট মাস্ট বি। বাই হ্যাঁ, মোবাইল ফোন মোবাইল ইয়েস, অনেকটা সঠিক হয়েছে, অনেক ধন্যবাদ। এইটা করতে হবে এইভাবে, বলেন। বাই এনিওয়ান ক্যান? বাই মাই, বাই বাই বাই, হ্যাঁ বাই বাই তো বলেছে, কিন্তু এইভাবে মানে প্রায় সঠিক হয়েছে রাজু ভাইয়ের, এটা এইভাবে করতে হবে। আমি মোবাইলটি কিনবই, আমি মোটরসাইকেলটি কিনবই কিনবো, আমি বাড়িটি কিনবই কিনবো, তারা জমিটি কিনবেই কিনবে, এই যখন জোর প্রয়োগ করা বা অবশ্যই কিনবে, এমন ক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন হবে? যেমন আমি মোবাইলটি কিনবই, মানে আমি আগামী সকালে, আগামীকাল সকালে কিনবই, টাকা টাকা সব রেডি, আমার আব্বুর সঙ্গে আমি ঢাকার বসুন্ধরা মার্কেটে কিনতে যাব সকালে, তাহলে আমি মোবাইলটি কিনবই কি হবে? বাই দা মোবাইল, এতটুকু তো আমরা সবাই পারি, বাই ইয়েস দা বাই মোবাইল, তাই না? এরপর একটা সাবজেক্ট দিতে হবে, সাবজেক্ট কি? আই, যেহেতু বলেছে আমি মোবাইলটি কিনবই, বাই দা মোবাইল আই মাস্ট, মাস্ট মানে হচ্ছে অবশ্যই, মডাল অক্সিলারি বা মডাল ভার্বের ভিতরে দেখবেন মাস্টের ব্যবহার রয়েছে। আই মাস্ট ডু দা ওয়ার্ক, আই মাস্ট গো টু ঢাকা, আই মাস্ট ইট রাইস, আই মাস্ট বাইট হিম, আমি তাকে মারবই মারবো, বেট হিম, তাই না? তাহলে আমি মোবাইলটি কিনবই কিনবো, আই মাস্ট বাই দা মোবাইল, আই মাস্ট ডু দা ওয়ার্ক, আমি কাজটি করবই করব, আমি তোমার বাড়ি আগামী সপ্তাহে যাবই যাব, আই মাস্ট গো টু ইয়োর হোম নেক্সট উইক, নেক্সট উইক। তাহলে এই ধরনের স্ট্রাকচার ব্যতিক্রম, এগুলো একটু মনে রাখবেন। যেমন এখানে দেখেন একটা ভার্ব দিয়ে অনেকগুলো বাক্য সাজিয়ে রেখেছি, এটা হচ্ছে ফাইন্ড, ফাইন্ড মানে হচ্ছে খুঁজে বের করা, কি হবে? ফাইন্ড মানে খুঁজে বের করা। যেমন আমি খুঁজে পাই, হ্যাঁ আমি খুঁজে বের করি বা আমি খুঁজে পাই, আই ফাইন্ড, আমি খুঁজে পেলাম, এটা পাস্ট টেন্স, ফাইন্ড এর ভি টু কি হবে? ফাউন্ড, কি হবে? ফাউন্ড। আচ্ছা, তাহলে এগুলো কে পড়তে পারবেন? একজন পড়েন তো একটু, রাজু ভাই আপনি পড়েন, আমি পাই, খুঁজে পাই, বা আই ফাইন্ড, আই ফাউন্ড, এখান থেকে বাই পড়েন এগুলো। না, প্রথমটা ভুল বলেছেন, আই ফাইন্ড আমি খুঁজে পাই। হুম হুম, আবার পড়েন। হুম 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 বলছিলাম হুম। খুঁজে পাবো, আই ক্যান ফাইন্ড, আমি খুঁজে পেতে পারি, আই শুড ফাইন্ড, আমার খুঁজে পাওয়া উচিত, আই কুড ফাইন্ড, আমি খুঁজে পেতে পারতাম, আই মাস্ট ফাইন্ড, আমি অবশ্যই খুঁজে পাবো, আই উড লাইক টু ফাইন্ড, আমি খুঁজে পেতে চাই, আই মাস্ট হ্যাভ টু ফাইন্ড, আমাকে খুঁজে পেতেই হবে, আই হ্যাড টু ফাইন্ড, আমাকে খুঁজে পেতে হয়েছিল। সুন্দর। হ্যাঁ, এতটুকু ঠিক আছে, আমাকে খুঁজে পেতে হয়েছিল, আর আই মাস্ট হ্যাড টু ফাইন্ড, আমাকে খুঁজেই পেতে হয়েছিল, আমাকে খুঁজেই পেতে হয়েছিল। দেখেন একটা ফাইন্ড দিয়ে কতটা বাক্য করেছি, তাই না? আমাকে খুঁজে পেতে হয়, আই অ্যাম টু ফাইন্ড, অ্যাম টু ইজ টু এর ব্যবহার, আমাকে খুঁজে পেতে হবে, আই হ্যাভ টু ফাইন্ড। আপনি ঢাকায় গিয়েছেন, একটা ঠিকানা বললাম যে এই অফিসে আপনি এই চিঠিটা দিয়ে আসবেন, তো আপনাকে আমি ঠিকানাটা বলে দিয়েছি, আপনি তারপরও পাচ্ছেন না, তখন আপনি নিজে নিজে ইংলিশে বলছেন আই হ্যাভ টু ফাইন্ড দা অফিস, আমাকে অফিসটা খুঁজে পেতে হবে। আমাকে অফিসটি খুঁজে পেতে হয়েছিল, আই হ্যাড টু ফাইন্ড দ্য অফিস। হ্যাঁ, আমি অবশ্যই খুঁজে পাবো অফিসটি, আই মাস্ট ফাইন্ড দ্য অফিস, আই মাস্ট ফাইন্ড দ্য অফিস। তাহলে এগুলা হচ্ছে ফাইন্ড এর ব্যবহার। তাহলে এই কথাগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন হয়, আমাদের নিত্য নৈমিত্তিক এগুলো। অবশ্যই দিব, হ্যাঁ অবশ্যই দিব, আমাকে শুধু একটু বলবেন। এইটা দেখেন, হোয়ার টু গো, এর অর্থ হচ্ছে কোথায় যেতে হয়, এটা হাসনা আপা পড়ে ফেলেন, আপা পড়েন, হোয়ার টু গো, হোয়ার টু সি, হোয়ার টু স্টপ, হোয়ার টু রিড, হ্যাঁ পড়েন, বাংলা পড়বেন, প্রথমে ইংলিশ, প্রথমে তারপর বাংলা। কোথায় যেতে হবে, হোয়ার টু সি, কোথায় দেখতে হবে, হোয়ার টু স্টপ, কোথায় থামতে হবে, হোয়ার টু রিড,
কোথায় পড়তে হবে, হোয়ার টু প্লে কোথায় খেলতে হবে, হোয়ার টু স্লিপ কোথায় ঘুমাতে হবে, হোয়ার টু লার্ন কোথায় শিখতে হবে, হোয়ার টু রাইট কোথায় লিখতে হবে, হোয়ার টু ডান্স কোথায় নাচতে হবে, হোয়ার টু কাম কোথায় আসতে হবে, হোয়ার টু সিং কোথায় গাইতে হবে, কোথায় গান গাইতে হবে, হোয়ার টু সিং কোথায় গান গাইতে হবে। স্যারকে প্রশ্ন পরে একটু বলবেন এটা কোন টেন্সে আসছে। হোয়ার টু সিট ডাউন কোথায় বসতে হবে, হোয়ার টু গ্রো কোথায় বৃদ্ধি করতে হবে, হোয়ার টু স্ট্যান্ড আপ কোথায় দাঁড়াতে হবে। থ্যাংক ইউ। এটা দেখেন, নিচে একটা অবশ্যই এই যে পড়েছেন না, এখন আপনাকে আমি বললাম যে আপনাকে এখন আমার সাথে যেতে হবে। ইউ হ্যাভ টু গো উইথ মি নাও, ইউ হ্যাভ টু গো নাও উইথ মি। তো আপনি তখন আমাকে প্রশ্ন করছেন, স্যার হোয়ার টু গো। আপনি বলছেন স্যার হোয়ার টু গো, কোথায় যেতে হবে আপনার সঙ্গে? আপনাকে বললাম যে তার সঙ্গে দেখা করতে হবে। আপনি বলছেন স্যার হোয়ার টু সি, কোথায় দেখা করতে হবে? আপনাকে থামতে হবে, আমি বললাম। তো আপনি বলছেন স্যার হোয়ার টু স্টপ, কোথায় থামতে হবে? এখানে মনে রাখবেন হোয়ার টু বসাতে হবে একসঙ্গে, হোয়ার টু, এরপর একটা ভার্ব বসাতে হবে, গো, সি, স্টপ, রিড, প্লে, স্লিপ, লার্ন, রাইট, ডান্স। দেখেছেন? তাহলে এটা হোয়ার এর একটা ব্যবহার। হোয়ার টু গো কোথায় যেতে হবে, হোয়ার টু সি কোথায় দেখতে হবে, হোয়ার টু স্টপ কোথায় থামতে হবে। হুম, এইভাবে আমাদের কিন্তু আগাতে হবে। এই যে একটা দেখালাম ফাইন্ড দিয়ে, একটা ভার্ব দিয়ে কত ভাবে বলা যায়। এই ফাইন্ড এর জায়গায় আপনাকে ইট দিয়ে করা যায়, যেমন আই ইট, আমি খুঁজে পাই, তাহলে আই ইট মানে কি আমি খাই। আই ফাউন্ড এর পরিবর্তে ব্যবহার করবেন আই এট, আমি খেয়েছিলাম বা আমি খেলাম। হুম, আই হ্যাভ ফাউন্ড, এখানে বলবেন আই হ্যাভ ইটেন। তাহলে দেখেন, এই ফাইন্ড বাদ দিয়ে ফাইন্ড এর জায়গায় ইট ব্যবহার করতে পারেন, ইট বাদ দিয়ে ইটের জায়গায় পেলে ব্যবহার করতে পারেন, পেলে বাদ দিয়ে পেলের জায়গায় রাইট ব্যবহার করতে পারেন। তাহলে এখানে ভার্ব শুধু চেঞ্জ করে করে আপনি অনেক বাক্য তৈরি করতে পারেন। এই ফাইন্ড এর জায়গায় থাকবে, এখানে আপনি সাবজেক্ট চেঞ্জ করতে পারেন, আই ফাইন্ড এইটা না লিখে এখানে আপনি হি ব্যবহার করতে পারেন, হি ফাইন্ডস। হি দিলে ফাইন্ডস, যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সাবজেক্ট থার্ড পারসন, সে খুঁজে পায়, সে খুঁজে পেয়েছিল, হি ফাউন্ড। এখানে আপনি হি দিয়েছেন, মনে মনে ভাবছেন একই ভার্ব রাখবো না, চেঞ্জ করে দিব, তাহলে এখানে আপনি রাইট দিতে পারেন, হি রোট সে লিখেছিল। হুম, তারপর আমি, স্যার হ্যাঁ বলেন। এই তৃতীয় নাম্বারটা হ্যাজ হবে, হ্যাজ দিতে হবে, হি হ্যাঁ হ্যাজ ফাউন্ড, হি হ্যাজ রিটেন। অর্থাৎ এখানে এই সূত্রটা, এই নিয়মটা ঠিক থাকবে। আমি অঙ্কের সংখ্যা চেঞ্জ করে দিচ্ছি কিন্তু অঙ্কের নিয়ম ঠিক, এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্র দিয়েই অঙ্কটা মিলবে, কিন্তু সংখ্যা পরিবর্তন করে দিলাম। 9-10-এ যখন পড়তাম বীজগণিতে, আমার টিচার কি করতো, একটা নিয়মের একটা অঙ্ক শিখাই দিত, দিয়ে ওই নিয়মের থেকে সংখ্যা পাল্টাই দিত, বলতো যে প্রসেন তুমি এইটা করো, আমি শুধু সংখ্যা চেঞ্জ করে দিয়েছি কিন্তু আগের নিয়মেই ঠিক থাকবে। সূত্রের উপর সূত্রের উপর অঙ্কটা। হ্যাঁ, তাহলে এমন অঙ্ক আমরা করেছি না করিনি বলেন? করেছি। এখানেও ঠিক তাই। বলেন, অনেক প্রশ্ন করেন। অবশ্যই যাচ্ছি, এই যে হায়ার শিট। হুম, আমরা এখানে যদি আমি একটা বাংলাদেশে বলেছিলাম আইডেন্টিফাই করি তো হবে, মানে বে ব থাকলে এটা ফিউচার টেন্স এগুলো আমরা সব যদি ফিউচার আইডেন্টিফাই ইনডেফিনিট করি। টেন্স, এগুলো সব ফিউচার ইনডেফিনিট, প্রত্যেকটা ফিউচার ইনডেফিনিট টেন্স। কোথায় যেতে হবে, কোথায় দেখতে হবে, ফিউচার ইনডেফিনিটের এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন আমাকে যেতে হবে, তাহলে আমাকে কোথায় যেতে হবে, হোয়ার am I to go, হোয়ার উইল আই টু গো। তাহলে এখানে আপনাকে প্রশ্ন করা হচ্ছে কোথায় যেতে হবে, কোথায় খেতে হবে। অর্থাৎ যদি টেন্সের ভিতরে ধরেন এটা ফিউচার ইনডেফিনিট, তারপর বলা যায় এক্ষেত্রে ফিউচার, বলেন ফিউচার ইনডেফিনিটের। হ্যাঁ, এটা হলো স্ট্রাকচারে ছিল, যদি ফিউচার ইনডিফিনিট টেন্স ধরি তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস মানে অবজেক্ট বা ভার্ব যেটা আছে। সো সেই ক্ষেত্রে তো এই হিসেবে তো অর্থটা মানে আমার কাছে একটু ক্লিয়ার ঠিক থাকে না, তাই না? আচ্ছা, ঠিক বলেছেন, কিন্তু দেখেন, যেমন কিছু কিছু জায়গা রয়েছে, যেমন আই মাস্ট ডু ইট, আই মাস্ট ডু ইট, ভালোভাবে খেয়াল করবেন, আমি লিখলাম না, মনে মনে মুখে বলি, আই মাস্ট ডু ইট। এইটার অর্থ হচ্ছে কি, আমরা জানি ফিউচার টেন্সের ইংরেজি বাক্যে শ্যাল বা উইল থাকে, তাই না? কিন্তু এই যে বাক্যটা বললাম আই মাস্ট ডু ইট, এইটার বাংলা অর্থটা দাঁড়ায় হচ্ছে ইট মানে ইহা, বা আমি যদি বলি আই মাস্ট ডু দা ওয়ার্ক, এর বাংলা অর্থ অর্থ দাঁড়াবে আমি অবশ্যই কাজটি করব। আচ্ছা, এইখানে বলেন তো ইংরেজি বাক্যে আই মাস্ট ডু ইট, এখানে আমি কোথাও শ্যাল উইল দিলাম না, কিন্তু বাংলায় বে বি বা চলে আসলো কেন?
কারণ মাস্টের অর্থ হচ্ছে অবশ্যই হবে, অবশ্যই করবে, অবশ্যই যাবে, অবশ্যই খাবে, অবশ্যই মারবে, অবশ্যই দেখবে। অর্থাৎ ওই মাস্টের ভিতরে একটা বেবি ব রয়েছে। এখানেও কিন্তু মিতা আপার প্রশ্নটা তাই, যে এখানে তো কোনো শ্যাল উইল নাই, কিন্তু যেতে হবে, খেতে হবে, কেন এরকম হলো? কিন্তু এখানে এই যে হোয়ার টু গো, হোয়ার এর সঙ্গে টু যোগ করেছি। এই হোয়ার টু একসঙ্গে বসলে এবং তারপরে যদি কোনো ভার্ব বসে, তাহলে এই বাক্যগুলা সব ফিউচার টেন্সের একটা মানে ফ্লেভার দেয়। অর্থাৎ হোয়ার টু গো, কোথায় যেতে হবে, হোয়ার টু সি, কোথায় দেখতে হবে। এখানে কিন্তু হোয়ার উইল আই টু গো, হোয়ার উইল ইউ সি, এমন কিন্তু উইল টুইল দেয়া নেই। এই জন্য আমরা একটু কনফিউশনে পড়ে গেছি যে শ্যাল উইল তো নাই, তাহলে আবার ফিউচার বোঝাচ্ছে কেন। কিন্তু এখানে আপনাকে এইভাবে ধরে নিতে হবে, এই হোয়ার টু একসঙ্গে থাকলে এবং তারপরে কোনো ভার্ব থাকলে এটা একটা ফিউচারের ফিল দেবে। বলেন, বলেন। হ্যাঁ, কি প্রশ্ন ছিল বলেন। হুম। আমি এখানে হোয়ার টু সিং, কোথায় গান গাইতে হবে, এখানে শুধুমাত্র সিং কেন, হোয়ার টু সিং এর সং হবে না স্যার? হোয়ার টু সিং এ সং, হ্যাঁ এইখানে লেখাটা একটু ভুল আছে। হোয়ার টু সিং এটার হওয়ার অর্থ হবে কোথায় গাইতে হবে, এখানে গানটা বাদ দিতে হবে, এটা প্রিন্টে ভুল। কোথায় গাইতে হবে, গান বাদ দিতে হবে, হোয়ার টু সিং। আপনি ঠিক ধরেছেন। এনিওয়ান? দেখেন, এই যে পড়াটা পড়ালাম না, এইটা পড়ানোর পরে আমি এই জায়গাটাতে আজকে একটু আসতে চেয়েছিলাম, কিন্তু এটা আমি আগামী ক্লাসে একটু দেখাবো। এই টপিকস গুলোর উপরে আমরা একটু প্রেজেন্টেশন দিব, ভিন্ন ভিন্ন টপিকস রয়েছে এখানে। দেখেন, হাউ ডু ইউ ইউজুয়ালি স্পেন্ড ইউর উইকেন্ডস, হুইচ ইজ ইউর ফেভারিট পার্ট অফ দ্য উইকেন্ড, ডু ইউ থিঙ্ক ইউর উইকেন্ডস আর লং এনাফ, হাউ ইম্পর্ট্যান্ট ডু ইউ থিঙ্ক হ্যাভ ফ্রি টাইম অন দ্য উইকেন্ডস। এরপর রয়েছে টপিক ডান্সিং। দেখেন, ডু ইউ এনজয় ডান্সিং, তুমি কি নৃত্য পছন্দ করো বা এনজয় করো, উপভোগ করো? যদি করে থাকো হোয়াই, আর যদি না করো তাহলে হোয়াই নট, কেন? তো এখানে দেখেন কিছুটা লেখা রয়েছে, আই ডোন্ট এক্স্যাক্টলি ডান্স প্রাইমারিলি বিকজ আই এম নট রিয়েলি গুড অ্যাট ইট, but I don't have anything against dancing and I do like to watch dancing, but it is just that I never feel the desire myself or the passion to shake my hobby at the beat of our sound any music. I guess that it is just on my gen. তো এই যে একটা পড়লাম, যে আপনি কি ড্যান্সিং উপভোগ করেন, এইটার উপরে আপনাকে কথা বলতে হবে। আপনাকে আমি বললাম যে আপনি কি সিনেমা দেখা উপভোগ করেন, টেল মি অ্যাবাউট এনি ট্র্যাডিশনাল ড্যান্সিং ইন ইউর কান্ট্রি, টেল মি এনি অ্যানসিয়েন্ট মুভি দ্যাট ইউ ওয়াচড, কোনো পুরাতন মুভি যেটা আপনি দেখেছেন এইটার উপর একটু কথা বলেন। অর্থাৎ আমি ভিন্ন ভিন্ন টপিকস এখানে প্রথমে আপনাদেরকে একটু পড়াবো, তারপর সেই টপিকসটা সম্পর্কে একটু বলে দিব, ওই টপিকসের উপরে কথা বলতে হবে। অর্থাৎ আমরা কি শিখলাম কি শিখলাম না, এইটা প্রমাণ পাওয়া যাবে যখন আমরা কথা বলবো। দেখবেন কথা বলতে গেলে অনেক জড়তা চলে আসে, কিন্তু ওই জড়তা কাটানোর সব থেকে ভালো মেডিসিন হচ্ছে কথা বলে বলে ওই জড়তাটা কাটাতে হবে, প্র্যাকটিস করতে হবে। কথা বলার প্র্যাকটিস করবেন, জড়তাটা কেটে যাবে। তো আজকে যা যা শিখলাম, বলেন বলেন। আপনি এই এখন যে প্রেজেন্টেশনটা দিলেন বা আপনি যে টপিকসটার উপরে